আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি অবশ্যই চিন্তা করি, তবে আমি মনে করি সম্পর্ক ঠিক করা মানেই যে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে এটা ভাবা বোকামি। যদি আমরা একসাথে থেকে ওকে সাপোর্ট করি তবে ও আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবে। 3 বছর অনেক লম্বা সময়, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আয়রার বাবা হঠাৎ কান্নায় ভেঙে পড়েন। কাপা গলায় বলেন, মাহি তুমি বুঝতে পারছো না, আয়রা খুব আবেগপ্রবণ। ছোট থেকে ও মা মারা যাওয়ার পর আমি ওকে একা মানুষ করেছি, আমার সব স্বপ্ন ওকে ঘিরে। তুমি যদি এখন ওর সাথে সম্পর্ক ঠিক করো ও আবার পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে। আয়রা এইচএসসি পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করেছে মাহির, আমি তোমায় এটা বলতে চাইনি, এখন বলছি বাবা। তুমি চলে যাওয়ার পর ও জিদ করে পড়াশোনা করছে, কিন্তু এখন যদি সহজেই সব ঠিক হয় ও আবার পড়াশোনা ছেড়ে দেবে, ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার মেয়ে জীবনে পিছিয়ে পড়ুক। তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে একজন বাবার কাছে তার সন্তানের ভবিষ্যৎ কতটা গুরুত্বপূর্ণ। মাহির কিছু বলার চেষ্টা করতে আয়রার বাবা আবার বলেন, আমি আর কিছু শুনতে চাই না মাহির, তুমি 3টা বছর দাও, ওকে নিজের পায়ে দাঁড়াতে দাও, অনার্স 3য় বর্ষে উঠতে দাও, তারপর তুমি যেভাবে চাও সেভাবে আমি তোমাদের সম্পর্ক মেনে নেব। এটা শুধু একজন অসহায় বাবার অনুরোধ। আয়রার বাবার কান্না এবং কথাগুলো শুনে মাহির নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আপনার কথা রাখবো, তবে 3 বছর পর আমি চাই আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো বাধা না থাকুক। আমি আপনাকে কথা দিচ্ছি, ওর ভবিষ্যৎ করার জন্য আমি সবসময় পাশে থাকবো। আয়রার বাবা চোখ মুছে বলেন, ধন্যবাদ মাহির, আল্লাহ তোমায় উত্তম প্রতিদান দিন। মাহির আকাশের দিকে তাকালো, তার মনে প্রশ্ন জাগলো, 3 বছর পর কি আয়রা আমাকে আগের মতোই ভালোবাসবে নাকি দূরে সরে যাবে? তার মনে ভয় কাজ করলো, যদি এত অপেক্ষার পরও ওকে না পাই, যদি আয়রা দূরে চলে যায়। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল, সব আল্লাহর হাতে, আল্লাহ চাইলে সব ঠিক হবে। মাহির মনে মনে দোয়া করলো, হে আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি তার ভালোবাসা অটুট রেখো। তবু তার মনে প্রশ্ন রয়ে গেল, 3 বছর পর আয়রা কি সত্যিই আমার হবে? বর্তমানে ফিরে মাহির চোখ মুছল, নিজের ভেতরের ভার কিছুটা হালকা করার চেষ্টা করলো। নিজেকে মনে মনে বলল, 3 বছর অপেক্ষা করেছি, এবার সময় এসেছে সব ঠিক করার, আয়রাকে আবার সেই আগের হাসি খুশি জীবন ফিরিয়ে নেওয়ার। মাহির কিছু না বলে আয়রার ক্লাসের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। ক্লাসরুমে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়ালো, সবাই তাকিয়ে রইল মাহিরের দিকে। মাহির একটি বাদামি রঙের ফিটেড স্যুট পরেছে, যার মধ্যে সাদা শার্ট এবং বাদামি টাই পরেছে। স্যুটটি আধুনিক স্টাইলের এবং পরিপাটি করে পরা হয়েছে। তার চোখে একটি সাদা ফ্রেমের চশমা, যা তাকে আরো স্টাইলিশ এবং প্রফেশনাল দেখাচ্ছে। এছাড়া তার হাতে একটি দামি ঘড়ি, যা তার আভিজাত রুচিশীলতাকে আরো ফুটিয়ে তুলেছে। ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে, যা তার আত্মবিশ্বাস এবং প্রফুল্ল ব্যক্তিত্বের প্রতিফলন। ছেলে ও মেয়েরা মাহিরকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার আত্মবিশ্বাসী ভঙ্গি এবং পরিপাটি পরিধানে যেন এক অনন্য আকর্ষণ ছিল। তার প্রতিটি দিকেই ছিল এক ধরনের স্নিগ্ধতা, যা সবাইকে মুগ্ধ করে তুলেছিল। মাহির একবার ক্লাসরুমের দিকে চোখ বুলালো। এই মেয়ে। আয়রা আশেপাশে তাকালো। মাহির বাঁকা হেসে বলল, হে ইউ, তোমাকেই বলছি, চোরের মতো আশেপাশে তাকানোর দরকার নেই। মাহিরের কথা শুনে আয়রার এবার রাগ লাগলো, বসে রইল। আশেপাশের ছেলেমেয়েরা অবাক চোখে তাকিয়ে রইল। সবাই কানাকানি শুরু করলো। স্যার এসেছে পর থেকে আয়রার সাথে এমন করছে কেন? মেয়েটা সারাদিন জঙ্গলির মতো পর্দা করে আসে, তাই হয়তো। স্যার মনে হয় ভয় পেয়েছে। এটা শুনেই সবাই উচ্চস্বরে হাসা শুরু করলো। মাহির স্পিকার ঠিক করে রাগী কণ্ঠে বলল, সাইলেন্ট প্লিজ। এভাবে কানাঘুষো করার মানে কি? তোমরা টিচারকে সম্মান দিতে শেখোনি? সবাই ভয়ে চুপ করে গেল। মাহির বলল, মিসেস আয়রা, আপনি সামনে এতগুলো সিট রেখে পেছনে বসেছেন কেন? সামনে এসে বসুন দ্রুত, আমার হাতে সময় নেই, ক্লাস শুরু করব। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী পার্ট দেখতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিংক পেয়ে যাবেন এবং স্ক্রিনে ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। বাড়ি আসি আমি, এখন রাত 10টা 41। আজ এত লেট হয়েছে কারণ আমি শপে যেতে যেতে এশার আজান হয়ে যায়, আর এশার নামাজ পড়ে কেক রেডি করে কেক ডেলিভারি দিয়ে বাড়ি আসি। তবে 8টার সময় রোজাকে কল করে বলে দিয়েছি যে আমি দেরিতে আসবো, তাই আর আম্মু চিন্তা করবেন না। লিভিং রুম অন্ধকার দেখলাম, মানে সবাই নিজ নিজ রুমে ঘুমিয়ে গেছেন হয়তো। আমি দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে, অর্থাৎ রেজওয়ানের রুমের দিকে আসি। ধীরে ধীরে দরজা খুলেই দেখি সোফায় শটান হয়ে আধশো অবস্থায় শুয়ে ইংরেজি একটা নোভেল পড়ছেন রেজওয়ান। একবার তাকিয়ে আর তাকাই না। পরনে ওনার একটা সাদা টি শার্ট আর হাফ ট্রাউজার, যাতে ওনার ফর্সা লোমযুক্ত পুরুষালী পায় স্পষ্ট। তাই আর তাকাই না, আর তাকিয়েও কাজ নেই। তাকালেই রাগ উঠবে, মেজাজ তিক্ত হয়ে আসবে।
বেডরুমে গিয়ে ব্যাগটা রেখে কাভার থেকে একটা কালো রঙের টুপিস আর সাদা ওড়না নিয়ে ওয়াশরুমে যাই। এই টুপিসটা ফুটপাথ থেকে কিনেছিলাম, বেশ ভালোই ইউজ করা যাচ্ছে। কম টাকার জিনিস হলেও ভালোই, আমাদের মতো গরিবের তো এগুলোই বাঁচার উপায়। যে ফুটপাথ আবিষ্কার করেছে তাকে যদি পেতাম তবে নিজের কিডনি বিক্রি করেও তাকে একটা নোবেল দিতাম। তার জন্যই তো আমাদের মতো মিসকিনরা এত সুযোগ পাচ্ছে। তো যাই হোক, এসব 100 চিন্তা করতে করতে গোসল সেরে রুমে আসি। এসে দেখি রেজওয়ান রুমে আসছেন। রুমটা মূলত দুটি ভাগে বিভক্ত। প্রথম অংশে কাজ ও আলাপচারিতার জন্য সাজানো এক ওয়ার্ক লিভিং জোন, আর দ্বিতীয় অংশে রয়েছে নিভৃত এক বেডরুম। প্রথম অংশ ওয়ার্ক লিভিং জোন। রুমে ঢুকতেই চোখে পড়ে এক দেয়াল জোড়া বুকশেলফ। সারি সারি বইয়ের মাঝে জায়গা করে নিয়েছে কাঠের মিনিমাল আর্ট পিস, ছোট ইনডোর প্ল্যান্ট আর ফ্রেমে বাঁধানো কিছু শব্দ। ডিসিপ্লিন, ড্রিম, ডেলিভার। শেলফের পাশে একটি ধূসর কাঠের অফিস ডেস্ক, যার উপর রাখা ম্যাকবুক, স্মার্ট ডেস্ক ল্যাম্প, ওয়্যারলেস চার্জার আর এক কোণে ছোট একটি বনসাই গাছ। ডেস্কের সামনে আরামদায়ক প্যাডের চেয়ার। ডান দিকে রাখা হয়েছে একটি স্লিম ডিজাইনের সোফা, সাদা গ্রে কুশন দিয়ে সাজানো। পাশে একটি গ্লাস টপ কফি টেবিল, যার উপরে কফি টেবিল বুক, সেন্টেড ক্যান্ডেল আর একটি স্মার্ট রিমোট। সোফার পেছনের ওয়ালে রয়েছে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, পাশে অ্যারো লাইট ফ্লোর ল্যাম্প আর নিচে ছড়িয়ে রাখা সাদা কালো জ্যামিতিক ডিজাইনের কার্পেট। দেয়ালে লাগানো আছে একটি ওয়াল মাউন্টেড স্মার্ট টিভি, নিচে ফ্লোটিং মিডিয়া কনসোল, যার উপর বসানো ব্লুটুথ স্পিকার, ঘুড়ি আর সুজুকি স্টাইলের কৃত্রিম গাছ। দ্বিতীয় অংশে বেডরুম। রুমের দ্বিতীয় ভাগে দেয়ালজোড়া স্লাইডিং গ্লাস, ডোর খুললে বেলকনি। আলো হাওয়া পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। বড় একটি বেডটি ওয়ালনাট কাঠের বডিতে, সাদা আর শ্যাম্পেন বেডশিটে মোড়া, লেয়ার্ড কুশনে সাজানো। বেডের দুপাশে নাইট স্ট্যান্ড, একটিতে স্মার্ট অ্যালার্ম ক্লক, অন্যটিতে মরক্কান হ্যাং ল্যাম্প। হেডবোর্ডে বিল্ট ইন রিডিং লাইট ফিট করা। বেডের ঠিক সামনে রাখা ছোট একটি 2 সিটের অক্সফোর্ড চেয়ারের সেট, সঙ্গে গোল কাঠের কফি টেবিল। তার উপর রাখা হয়েছে হালকা সবুজ গাছের টেরারিয়াম, ছোট একটা নোটবুক আর পেন। এক কোণায় ফুল লেন্থ আয়না, পাশে ফ্লোরে স্ট্যান্ডিং প্ল্যান্ট। আরেক কোণায় লাগানো রয়েছে একটা স্মার্ট ডিফিউজার, মাঝে মধ্যে ঘর জুড়ে ছড়িয়ে পড়ে ল্যাভেন্ডার বা স্যান্ডালউডের গন্ধ। রুমের মধ্যে আছে বড় কাঠের দরজা, তা খুললেই করিডোর। করিডোরের ডান পাশে মডার্ন টাইলসে করা গ্লাস সেপারেটেড ওয়াশরুম। বাঁ পাশে একটি অন্য রুম, সম্ভবত ক্লোজেট বা কাপড় রাখার ঘর। দরজা ইনস্টল করা মোশন সেন্সর লাইট, ভেতরে যায়নি এখনো। রেজওয়ানের রুমে অতিরিক্ত স্মার্ট ফিচার্স হলো গুগল হোম বা অ্যামাজন অ্যালেক্সা সিস্টেম। স্মার্ট ব্লাইন্ডস আলোর সাথে সাথে নিচে থেকেই ওঠানামা করে। মোড বেসড অ্যাম্বিয়েন্ট লাইটিং, আর্টিফিশিয়াল রেইন সাউন্ড সিস্টেম ঘুমের জন্য। রেজওয়ান যেই না রুমে পা ফেলে সামনে তাকায় তো স্তব্ধ হয়ে যায়। কালো রঙের কামিজে ভেজা কালো আর লালচে কুকরানো চুলে অপার স্নিগ্ধ লাগছে নুজাকে। চোখ মুখ বেয়ে পানির ফোঁটা পড়ছে, মনে হচ্ছে পানির ফোঁটাগুলো সুন্দর হয়ে গেছে নুজার দুধে আলতা গায়ের রঙের কাছে। চোখের পাপড়ি ভিজে আছে, চোখগুলো কখনো সবুজ মনে হচ্ছে, আবার নীল, আবার বাদামি। সঠিক রংটা ধরা মুশকিল। ওড়নাটা বুকে চড়ানো, গলা থেকে কিছুটা সরে গেছে, যার ফলে নুজার গলায় যে পানি মুক্তার মতো লেগে আছে তাও স্পষ্ট দেখতে পাচ্ছে রেজওয়ান। এই মুহূর্তে নারীকে যে দেখবে সে একবারও বলবে, আল্লাহ কোনো কিছুর কমতি রাখেনি, আলহামদুলিল্লাহ। রেজওয়ান ঠায় দাঁড়িয়ে নুজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রেজওয়ান কিছু সময়ের জন্য বাস্তবতা ভুলে গিয়ে নুজার সৌন্দর্যে হারিয়ে গেছে। রেজওয়ান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন, আমিও তাকিয়ে আছি। কেন তাকিয়ে আছেন বুঝতে চেষ্টা করছি। আমায় কি কিছু বলবেন, বকবেন? না, কোনো নড়াচড়া নেই। রোবট হয়ে গেলেন নাকি? আমি একটু এগোই। আমি এগোতেই ওনার মনে হলো ধ্যান ভাঙে। আমায় ফটাফট জিজ্ঞেস করেন, আমার কোট কোথায়? আমি সোজা উত্তর দিই, আমি এক ফকিরকে দিয়ে এসেছি। এটা শুনে উনি হতবাক হয়ে আমার দিকে তাকান। মনে হলো কোনো ভয়াবহ কিছু হয়ে গেছে। আমার দিকে এগিয়ে এসে রাগী গলায় বলেন, কি করেছো? আমি একটু দূরে সরে গিয়ে ওনার দিকে তাকিয়ে বলি, ফকিরকে দিয়ে এসেছি। উনি এটা শুনে নিজের মাথায় হাত দিয়ে আমার দিকে ঝুঁকে ধমকে বলেন, তুমি জানো এই কোটের প্রাইস কত? আমি নিজেকে একটু সরিয়ে নিয়ে বলি, আমি জেনে কি করব, আমার কি কাজেতে? রেজওয়ান খুব জোরে ধমক দিয়ে বলেন, আমার $1 মিলিয়ন কোট তুমি ফকিরকে দিয়ে এসেছো? কি করেছো এটা? হারামজাদা জানোয়ার, যখন বলেছিলাম কোট আনলি না কেন? আমাকে তোর চাকর রেখেছিস? তুই মাঝ রাস্তায় আমায় ছেড়ে আসবি আর আমি তোর কোট বয়ে আনবো? যদি পারতাম তো তোকেও ভিক্ষা দিয়ে চলে আসতাম, ওই তুই পাগল মেয়েদের কাছে। কিন্তু মুখ এগুলো না বলে হালকা তাচ্ছিল্যে হেসে বলি, তো আপনার কি মত? আপনি আমার মাঝ রাস্তায় ছেড়ে আসবেন
আমি আপনার কোট বই আনবো? ভালো করেছি এটা করেছি। এটা শুনে রেজওয়ান রেগে এসে হঠাৎ ঝাপটে ধরেন আমার হাতের দুই বাহু। ওনার পুরুষের হাতে ধরা পড়ায় মনে হচ্ছে আমার পাখির ঠ্যাঙের মতো বাহুগুলো ভেঙে গুড়িয়ে যাবে। আর যাবে কি, ভেঙে মনে হয় গিয়েছে। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ দুইটা পাথর দুই বাহুতে চেপে ধরেছে। এর মধ্যে রেজওয়ান আমার এত নিকটে, ওনার বডি থেকে আসা পারফিউমের ঘ্রাণও আমার নাক আর মস্তিষ্কের 12টা বাজিয়ে দিচ্ছে। ঘ্রাণটা মাতোয়ারা করার মতো। রেজওয়ান আমায় ঝাঁকিয়ে দাঁত চেপে জিজ্ঞেস করেন, তোমার মুখ আর ঠোঁট একটু বেশিই চলে, এগুলো সামলে নাও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ওনার থেকে নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচি করে বলি, খারাপ কি হবেন? আপনি এমনিতেই খারাপ, আপনি একটা খারাপ, আপনি খুব খারাপ, বুঝলেন? রেজওয়ান এটা শুনে আমায় এক ঝাঁকি দিয়ে নিজের একদম কাছে নিয়ে আমার চোখে নিজের নীলচে চোখ রেখে বলেন, আমি খারাপ যদি বেশি বাড়াবাড়ি করো তো আমার নিকৃষ্ট রূপটাও দেখে নেবে। আমি ওনার চোখে চোখ রেখে বলি, আমি ভয় পাই না আপনার হুমকিতে, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। কোন অধিকারে এইভাবে ধরেছেন আপনি আমায়? এটা শুনে রেজওয়ান 3 গুণ রেগে গিয়ে বলেন, অধিকারের অজুহাত দেখাতে আসিস না মেয়ে, নয়তো তোর শরীরের রগে রগে অধিকার ফুলিয়ে নেব। এ বলে উনি আমায় এক প্রকার ছুড়ে দিয়ে ওয়াশরুমের দিকে চলে যান। আমি পরে যেতে যেতেও নিজেকে সামলে নেই। একটা মানুষ কতটা বাজে মন মানসিকতার হলে এমন আচরণ করতে পারে? আমার 2 হাত ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, কিন্তু তার চেয়ে বেশি জ্বলছে অন্তর। ওই পুরুষ আমায় ছুঁয়েছে, কেন ছুবে আমায়? কথা কি এমনি বলা যেত না? কেন ছুঁড়ো? এর উত্তর দিতে হবে। অধিকার ফলাবে? বালের অধিকার ফলাবে। কে কে হন যে এত বড় বড় কথা বলবেন আমায় ছুবেন? একে একটা থ্রেট দিতে হবে। হাতগুলো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ কুপিয়ে নিয়েছে। ইচ্ছে হচ্ছে চিৎকার করে কাঁদতে, কিন্তু আমার জন্য কাদাও এখন নিষিদ্ধ। চোখে পানি জমেছে, কিন্তু বুকে পাথর বাঁধা, তাই সেই পানি বাধ্য হয়ে চোখেই জমে আছে। এতিম হওয়াটা ভীষণ কষ্টের, ভীষণ। তখনই রেজওয়ান ওয়াশরুম থেকে আসেন। আমি দীর্ঘশ্বাস ফেলে দাঁড়াই, ওনাকে উদ্দেশ্য করে বলি, রেজওয়ান শেখ, এরপর থেকে যদি আরেকবার আপনি আমার অনুমতি ছাড়া ছুঁয়েছেন তো ব্যাস। আর কিছু বলবো তার আগেই রেজওয়ান বলেন, হয়েছে হয়েছে, ছুবো না তোমায়, রাগের মাথায় ছুঁয়ে ফেলেছি। তোমার চেয়েও শতগুণ সুন্দরী রমণী আমার ছোঁয়া পাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমার ঠেকা পড়েছে নাকি তোমায় ছুঁয়ে নিজের ইমেজ নষ্ট করব? আমি দাঁত চেপে বিষ হজম করার মতো একটা শ্বাস নিই, তারপর কিছু বলি, আমার মতো মেয়ে, 7 কপালের ভাগ্য আপনার আমার দেখা পেয়েছেন এই জীবনে। মুখ সামনে নেই,